হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। আমি জানি না, অনেকের হয়তো তোমাদের জন্য আজকে প্রথম লাইভ। তো যারা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি আমাকে জানাও, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই, ঠিক আছে? ওকে। তো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছো, ফাহাদ জয়েন করে ফেলছো, অনেকে বলতে অনেক বেশি না, তারপরে জয়েন করছো। সাবিরুন জয়েন করছো, নাদিয়া জয়েন করছে, অরূপ বড়ুয়া জয়েন করছে, তাজনুর আক্তার, মিথিলা জয়েন করছে, তারপর ফয়সাল, তারপর হচ্ছে শায়লাকে দেখতে পাচ্ছি, সাবিরুন নাহা সন্ধিকে দেখতে পাচ্ছি, তাজনুর আক্তার, মিথিলা। আচ্ছা, তারপর নাফিস জয়েন করছে, আর অরূপ বড়ুয়া জয়েন করছে, সেতু খাতুন জয়েন করছে। সেরা অনেকে জয়েন করে ফেলছো। সো একটু আমাকে জানাও, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, আমার পেছনে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ঠিকঠাক থাকলে আমরা শুরু করে দিব, ঠিক আছে? মিরাজুল ইসলাম বলতেছে যে শোনা যায় না, অল ক্লিয়ার। ঠিক আছে, শায়লা বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে ফাহাদ বলছে ক্লিয়ার। ঠিক আছে, নিউ ইউজার একজন আছে, হ্যালো। তারপর হচ্ছে জেসিকা, ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। তোমাদের সবার উপর অনেক 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 শান্তি বর্ষিত হোক। তো আজকে হচ্ছে কারা কারা আজকে প্রথমবারের মতো 10 মিনিট স্কুলে ক্লাস করতেছো তারা একটু আমাকে জানাও, একটু দেখি তোমাদের কাছ থেকে শুনে নিই, ঠিক আছে? তো কারা কারা আজকে প্রথমবারের মতো আমাদের সাথে ক্লাস করতেছো? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছে। নিউ ইউজারের নাম হচ্ছে প্রকৃতি রায়। আইল ট্রাই টু রিমেম্বার দিস নেম, আমি মনে রাখার ট্রাই করবো, বাট জানি না মনে থাকবে নাকি। সব ঠিক আছে, ঠিক আছে। আয়েশা আছে, সেতু বলছে ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, যারা যারা এর আগে সালাম দিচ্ছ, যারা এখন দিচ্ছ, যারা ভবিষ্যতে দিবা, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার উপর অনেক শান্তি বর্ষিত হোক। রিয়াদ ইসলাম বলছে আর একটু ক্লিয়ার করে বলেন, আপনার কথা কি অস্পষ্ট? এরকম দাবি এর আগে কেউ কখনো করে নাই। আমার কথা কি কম বোঝা যাচ্ছে? আচ্ছা, নির্জন বৈরাগীকে দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট ক্লাস করতেছে, ওকে। মারি আজকে প্রথমবার। আচ্ছা, শাহিনুর, সরি সরি সরি, ফার্স্ট টাইম। তারপর হচ্ছে আয়েশা আছে, মোবাশ্বেরা জামান এইচএসসি 26 এর পেইড ব্যাচ থেকে এখানে চলে আসছো, বাহ। কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস আজকে, আচ্ছা ঠিক আছে। ফাহিমা আক্তারকে দেখতে পাচ্ছি প্রথম, আচ্ছা ঠিক আছে। তো আজকে যারা ডেমো ক্লাস করতে আসছো, আমি ধরে নিচ্ছি যে তোমরা হয়তো আমাদের ব্যাচে এনরোল করো নাই, কিছু আসে যায় না। তোমরা ফ্রি ক্লাস করো, তোমরা পেইড ক্লাস করো, তোমরা যেই ক্লাসই করো, আমার কাছে তোমরা সবাই স্টুডেন্ট। সো প্যারা নিও না, পেইড ক্লাসে যেভাবে পড়াই সেভাবেই পড়াবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা। আমি লাস্ট দিন হচ্ছে একটা ভিডিও দিছি গ্রুপে, আমি জানি না যে তোমরা কারা কারা দেখছো। ভিডিওটা আমি দেখাইছিলাম যে একটা একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়েছিলাম, সেই পানির মধ্যে কতটুকু লবণ মিশবে, আবার বলতেছি, সেই পানির মধ্যে কতটুকু লবণ মিশবে সেইটা নিয়ে যে জায়গায় হিসাব নিকাশ করা হয় সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা, ঠিক আছে? তো টপিকে যাওয়ার আগে যারা আজকে ফার্স্ট টাইম আমার ক্লাস করতেছো, যারা প্রথমবার আমাকে দেখতেছো, অনেকে হয়তো একটু পর বলবো ভাই আপনার নাম কি, এই সেই হ্যান ত্যান। তো আমি আগে আমার নাম বলে নেই। আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম। আমান ইসলাম সিয়াম। আমি যখন স্কুলে ছিলাম, আমার স্কুল ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিএনএমপিসি। কেজি থেকে এসএসসি পর্যন্ত পড়ছি এই স্কুলে। তারপর আমার কলেজ ছিল নটরডেম কলেজ, আমার কলেজের কেউ থাকলে বইলো, এনডিসি তে ছিলাম, নটরডেম কলেজ। এন্ড রাইট নাও পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েটে। বুয়েটে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে? তো এতটুকুই ছোটখাটো পরিচয়, এতটুকুই আমার পরিচয়, এর চেয়ে বেশি পরিচয় আর তো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো আসো শুরু করি, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা বোঝার আগে আমাদের একটু দ্রবণ নিয়ে আইডিয়া থাকতে হবে। কি নিয়ে আইডিয়া থাকতে হবে? দ্রবণ। ধরো আমি একটা গ্লাস নিছি, গ্লাসের মধ্যে পানি নিছি। এই যে পানিটা নিছি এই যে পানিটা নিছি, এই পানিটাকে কি বলে? তোমরা চিনির শরবত বানাইছো, চিনির শরবত না, যে কোনো শরবত বানাইছো, বা পানির মধ্যে লবণ গুলছো কখনো? যদি এটা করে থাকো তাহলে একটা গ্লাস নিছি, গ্লাসের মধ্যে আমি কি নিছি? পানি নিছি। এই যে পানিটা নিছি এইটাকে কি বলে বলো তো? আমি জানি অনেকেই হচ্ছে তোমরা জানো, তোমরা অনেকেই জানো। এই যে গ্লাসের মধ্যে যে পানি আছে, পানিকে কি বলে তোমরা বলতে পারবা? এই পানিকে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আমি জানি অনেকে এখন অ্যান্সার দিবা দ্রাবক দ্রাবক দ্রাবক। না, না, এখন এটা কিছুই না, রাইট নাও এটা কিছু না, ঠিক আছে? তো এখন হচ্ছে যখন আমি এইটার মধ্যে
চিনি দিব, লবণ দিব বা যে কোনো কিছু দিব, তখন মাথায় রেখো আমি ধরো গ্লাসের মধ্যে কি দিলাম, আমি ধরো গ্লাসের মধ্যে চিনি দিলাম, আমি গ্লাসের মধ্যে চিনি দিছি, ঠিক আছে? তাহলে মাথায় রেখো এই যে পানি, পানি যেটা আছে সেটা হচ্ছে এখন দ্রাবক, চিনি যেটা আছে সেটার নাম হচ্ছে দ্রব, আর চিনি আর পানি মিশে যে জিনিসটা তৈরি হয়েছে, সো চিনি প্লাস পানি মিলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে আমি কি বলবো? দ্রবণ। ঠিক আছে? তো এই তিনটা জিনিস একটু মাথায় রেখো। এক নাম্বার জিনিস কি, আমার পাত্রের মধ্যে পানি পানি আছে, আমি চিনি মিশাইছি, তাইলে এই পানিটা কি, পানি বেশি থাকে চিনি কম থাকে আমরা জানি। সো পানি হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে দ্রব, আর চিনি প্লাস পানি মিলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দ্রবণ। এখন দ্রবণ হচ্ছে, আমরা 3 টাইপের দ্রবণ নিয়ে পড়াশোনা করব। আমরা কয় টাইপের জিনিস নিয়ে পড়াশোনা করব? 3 টাইপের জিনিস নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? 3 টাইপের দ্রবণ নিয়ে আমরা পড়াশোনা করব। এক নাম্বার হচ্ছে গিয়ে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। কোনটা কি সেটা বলতেছি, তার আগে একটু মাথায় ঢুকায় নাও, এই যে পানিটা আছে, এই গ্লাসে যতটুকু পানি আছে, আমি আবার বলতেছি, এই গ্লাসে যতটুকু পানি আছে সেই পানি হাইস্ট, অ্যাট মোস্ট, সবচেয়ে বেশি, সর্বোচ্চ 5 গ্রাম পরিমাণ চিনি এটার মধ্যে তুমি মিশাতে পারবা। বুঝতে পারছো? এর চেয়ে বেশি চিনি যদি দাও তলানি পড়বে, এর চেয়ে বেশি চিনি এর মধ্যে মিশবে না। এতটুকু কথা কি ক্লিয়ার? এতটুকু যদি মাথায় ঢুকে তাইলে হচ্ছে কি আমরা সামনে যাব। তাহলে কি হয়েছে, এই যে গ্লাসে যতটুকু পানি আছে সেই পানি সর্বোচ্চ কতটুকু চিনি নিতে পারে? 5 গ্রাম। বুঝছি? আচ্ছা আগাই এবার, এর বেশি নিতে পারবে না। ঠিক আছে? তো এটা দ্রাবক, এই যে চিনি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দ্রব, আর হচ্ছে মিশলে হবে হচ্ছে দ্রবণ। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 5 গ্রাম চিনি নিতে পারে, এখন আমি দিছি কতটুকু চিনি? 3 গ্রাম চিনি দিছি, রাইট? তাহলে আমি যে 3 গ্রাম চিনি দিলাম, এইখানে সর্বোচ্চ যতটুকু চিনি থাকতে পারে, আবার বলতেছি, এই পানিতে সর্বোচ্চ যতটুকু চিনি থাকতে পারে ততটুকু চিনি কি আছে না নাই? অ্যান্সার হচ্ছে নাই। হ্যাঁ, নোট করো, নোট করলে তোমার জন্যই ভালো। ঠিক আছে? কারণ এই পানিটুকু 5 গ্রাম চিনি নিতে পারে, কিন্তু আমি দিছি মাত্র 3 গ্রাম চিনি। সো যতটুকু চিনি ও নিতে পারে ততটুকু চিনি ওর মধ্যে নাই, রাইট? সো এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে, এই সময় যে দ্রবণটা তৈরি হবে, দ্রবণ কিন্তু তৈরি হয়েছে। আমি আবার বলতেছি, 5 গ্রাম চিনি নিতে পারে, আমি 3 গ্রাম চিনি দিছি, এখানে লেখা আছে 3 গ্রাম চিনি দিছি, দ্রবণ কিন্তু তৈরি হয়েছে চিনি আর পানি মিশে। বাট এই যে দ্রবণটা, এখানে সর্বোচ্চ 5 গ্রাম থাকতে পারে, 5 গ্রাম চিনি তো নাই। এই টাইপের দ্রবণকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? চিনি মিশে গেছে, এই টাইপের, এই যে আরো চিনি নিতে পারতো, রাইট? এই টাইপের দ্রবণকে আমরা কি বলি? এই টাইপের দ্রবণকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? এখানে লেখা আছে যে ধারণ ক্ষমতার চেয়ে কম দ্রব যদি যোগ করা হয় তাহলে সেই দ্রবণ হবে অসম্পৃক্ত দ্রবণ। লিখে নাও, আমি 3 টাইপের দ্রবণের কথা বলছি, এটা হচ্ছে এক টাইপ গেল, অসম্পৃক্ত। কখন হবে? যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে কম দ্রব যদি থাকে। এখানে চিনি তো দ্রব, রাইট? চিনি তো দ্রব, সো এইটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আমি কিন্তু চিনিকে নিয়ে কিছু বলতেছি না, এই যে নতুন যে দ্রবণ তৈরি হইলো এটা অসম্পৃক্ত, চিনি কিন্তু কিছু না। বুঝছি? বুঝছি? একটু অনেকে এই জায়গায় ভাষাগত কারণে গুলায় ফেলে। ব্যাপারটা হচ্ছে, এখানে যতটুকু দ্রব থাকতে পারে ততটুকু দ্রব যদি না থাকে তাহলে এই দ্রবণটাকে বলে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। সহজ ভাষায়, তুমি একটা চিনির শরবত বানাইছো, ওই পানি যতটুকু চিনি নিতে পারে ততটুকু চিনি যদি ওই পানির ওই শরবতের মধ্যে না থাকে তাহলে ওই শরবতকে আমি বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। বুঝছি? সবার কি ভাষাগত ঝামেলা ক্লিয়ার হয়েছে? ভাষাগত ঝামেলা ক্লিয়ার? তাইলে সামনে আগাবো, তাইলে সামনে আগাবো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে? সামনে যাই, সামনে আরো এক্সাম্পল দেখবা, তখন আরো ভালো বুঝবা। এবার ধরো 5 গ্রাম ধারণ করতে পারে, এটা কি মনে আছে? এটা কি মনে আছে যে এটার মধ্যে কতটুকু ধারণ করতে পারে? 5 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, সো এখন ধরো আমি 5 গ্রাম চিনি দিছি, যতটুকু ধারণ করতে পারে আমি ততটুকু চিনি এবার এর মধ্যে দিছি। এইবার এই দ্রবণটা, যে দ্রবণ তৈরি হইলো এখানে, এই অবস্থায় এই দ্রবণকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত কখন হবে? যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু দ্রবই আমি দিছি। ইজি পিজি।
ইজি পিজি, বুঝতে পারছি? খুবই সহজ, খুবই প্রচন্ড অনেক সহজ, একদম কোনো প্যাচপুচ নাই। তাহলে যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে কম থাকলে অসম্পৃক্ত, যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই যদি থাকে তাহলে সম্পৃক্ত। আর ভাইয়া তাহলে অতিপৃক্ত কি? তাহলে ধরো এইখানে ধারণ ক্ষমতা হচ্ছে 5 গ্রাম, আমি এবার ধারণ ক্ষমতার বেশি চিনি দিলাম, বেশি চিনি দিলাম, তাহলে এইখানে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। বাট এখানে একটা কথা আছে, আমি ধরো এইখানে 7 গ্রাম চিনি দিলাম, এই যে দেখো একটু চিনি মিশে নাই, এতটুকু চিনি মিশে নাই, এই টাইপের দ্রবণকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। বাট এখানে কথা আছে, অতিপৃক্ত দ্রবণ আমি যদি একদম কনসেপচুয়াল জায়গা থেকে আসি তাহলে এখানে একটু ক্যাচাল আছে। অতিপৃক্ত দ্রবণ আসলে বেসিকলি হয় আমি যদি আস্তে আস্তে তাপমাত্রা বাড়াই, তাহলে দেখবা এই যে এক্সট্রা চিনি যেটা তলানি পড়ছে সেই চিনিটুকুও মিশে যাবে। তারপর সেই তাপমাত্রা যদি সেই দ্রবণটাকে আমি যদি আস্তে আস্তে ঠান্ডা করি দেখবা আর তলানি পড়ে নাই, ওইখানে একটা ক্রিস্টাল ফর্ম হয়। এত কমপ্লিকেটেড জিনিসে যাইতে হবে না, এক অতিপৃক্ত দ্রবণ কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হবে না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে কোন দ্রবণে কোন দ্রাবকের যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি পরিমাণ দ্রব যদি আমি ওর মধ্যে ঢুকায় ফেলি তাইলে হচ্ছে ওই দ্রবণকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। বুঝতে পারছি? এতটুকু মাথায় ঢুকছে? আশা করি মাথায় ঢুকছে। সহজ সহজ, রাইট? তাহলে আমরা 3 টাইপের দ্রবণ নিয়ে পড়ছি। তাহলে কয় টাইপের দ্রবণ নিয়ে পড়ছি? হ্যাঁ, এই যে তলানিতে জমা পড়ে তাই এই দ্রবণকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। বাট অতিপৃক্ত দ্রবণে বেসিক্যালি তলানি থাকার কথা না। তারপরও এত কমপ্লিকেটেড যাবো না, এত কমপ্লিকেটেড কথাবার্তা আমরা না যাই। ওকে, তোমরা আরো বড় হও তখন আস্তে আস্তে আরো অনেক কিছু জানবা। এখন ছোট মানুষ, মাত্র কলেজে উঠছো, তো এখনই আমি তোমাদের মাথা আওলায় দিতে চাই না, ঠিক আছে? জেনে রাখো যে যদি ধারণ ক্ষমতার বেশি চিনি বা দ্রব দেয়া হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ পড়ছি, অসম্পৃক্ত দ্রবণ পড়ছি, অতিপৃক্ত দ্রবণ পড়ছি। ফাহিমা, ফাহিমা ব্যাপারটা হচ্ছে দেখো এর আগের কেসে ফাহিমা বলছে আবার বলতে, দেখো ফাহিমা আমার এই পানি ধারণ করতে পারে কতটুকু চিনি? 5 গ্রাম চিনি। বাট আমি সেখানে দিছি কতটুকু চিনি? 7 গ্রাম চিনি। তাহলে 2 গ্রাম চিনি তো ও ধারণ করতে পারবে না, রাইট? এতটুকু কি বুঝছো ফাহিমা? এই পানি ধারণ করতে পারে 5 গ্রাম চিনি, মানে এই পানিতে সর্বোচ্চ 5 গ্রাম চিনি মেশানো সম্ভব। এখন তুমি যদি 7 গ্রাম চিনি দিয়ে দাও, তুমি কখনো শরবত বানাইছো দেখবে এরকম চিনির তলানি পড়ে যায়, এতটুকু চিনি হচ্ছে ওই পানি নিতে পারে না। সো এই টাইপের দ্রবণকে বলা হয় হচ্ছে কি দ্রবণ বলতো? অতিপৃক্ত দ্রবণ। বাট এগেইন আবার বলতেছি যে অতিপৃক্ত দ্রবণ হইতে হইলে এটাকে তাপমাত্রা বাড়ায় মিশাতে হয়, ঠান্ডা করে আবার ক্রিস্টাল বানাইতে হয়, এগুলা জানতে হবে না। জাস্ট জেনে রাখো ধারণ ক্ষমতার চেয়ে বেশি যদি থাকে তাইলে হচ্ছে অতিপৃক্ত। আব্দুল হাকিম বলছে, দেখো কি বলছে। ঠিক আছে, আগাবো। এই 3টা বুঝছি, এই 3টা যদি বুঝে থাকি তাহলে আসো আমরা একটু দেখি। আমরা কথা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে, ঠিক আছে? আমরা 3 টাইপের দ্রবণ নিয়ে শিখছি, বাট দ্রাব্যতা নিয়ে আমরা যখন কথাবার্তা বলবো তখন আমরা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে। বুঝতে পারছি? তো আসো আমরা একটু আস্তে আস্তে সামনে আগাই যে সম্পৃক্ত অবস্থা কখন হবে? যখন 5 গ্রাম ধারণ করতে পারে 5 গ্রামই আছে। তো আমাদের 3টা অবস্থা আমরা দেখছি, অসম্পৃক্ত, সম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত, রাইট? রাইট। অসম্পৃক্ততে কখন? যখন 3 গ্রাম থাকে, যখন 5 গ্রাম থাকে তখন সম্পৃক্ত, আর অতিপৃক্ত কখন? যখন 7 গ্রাম থাকে। গিভেন দ্যাট পানি ধারণ ক্ষমতা পানির ধারণ ক্ষমতা 5 গ্রাম, এটা তোমাকে দেয়া আছে। তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা হবে অতিপৃক্ত, বৃক্ত, যেটা লেখা আছে এইটাই। ঠিক আছে, বুঝছি? ওকে। সো এখন আমাকে একটা জিনিস বলো তো, আমাকে একটা জিনিস বলো, এখানে কি লেখা আছে না লেখা আছে ভুলে যাও, ঠিক আছে? মুছে দিই। আচ্ছা, মুছে দিতে প্যারা লাগতেছে, মুছে দিলাম না। তো এখানে কি লেখা আছে না লেখা আছে, আচ্ছা একটু ওখানে যাই। হয়ে গেল স্লাইডটা। আচ্ছা হ্যাঁ, এখানে। সো ধরো এখানে কি লেখা আছে না লেখা আছে আমরা ভুলে গেছি, মুছে দিলাম। ওকে, আচ্ছা এবার ধরো আমি তোমাকে বললাম যে পানির ধারণ ক্ষমতা
পানির ধারণ ক্ষমতা 6 গ্রাম। যদি এটা থাকতো তোমাকে দেয়া, এই তিনটা কি হইতো বলো? এই তিনটা কোন দ্রবণ হইতো? ধরো তোমাকে দেয়া আছে পানির ধারণ ক্ষমতা 6 গ্রাম, এইবার তুমি আমাকে বলো কোনটা কোন দ্রবণ হইতো, বলতে পারবা? পানির ধারণ ক্ষমতা যদি 6 গ্রাম হইতো, তাহলে খেয়াল করো পানির ধারণ ক্ষমতা 6 গ্রাম, এখানে পানিতে কিসের ধারণ ক্ষমতা? পানিতে চিনির ধারণ ক্ষমতা। ঠিক আছে, লিখে দে, পানিতে পানির চিনি যে ধারণ ক্ষমতা, সেই চিনির ধারণ ক্ষমতা। বাংলা আমি পারি না, তো বাংলা ভাষাগত ব্যাপার স্যাপার পারতেছি না। তো পানিতে চিনির ধারণ ক্ষমতা হচ্ছে 6 গ্রাম, এখানে আছে 3 গ্রাম, এখানে আছে 5 গ্রাম, ওখানে আছে 7 গ্রাম। এটা কি হবে বলতো? 6 গ্রাম চিনি ধারণ করতে পারে, আছে হচ্ছে 3 গ্রাম, ধারণ ক্ষমতা কম আছে, রাইট? এটা কি হইতো? এটা অসম্পৃক্ত, রাইট? এটা অসম্পৃক্ত হতো, রাইট? আচ্ছা, ধারণ ক্ষমতা 6 গ্রাম, 6 গ্রাম চিনি ধারণ করতে পারে, কিন্তু এখানে আছে কয় গ্রাম? 6 গ্রাম, তাহলে এটাও অসম্পৃক্ত। এটাও কি হইতো? অসম্পৃক্ত। আর এখানে কি আছে? ধারণ ক্ষমতার চেয়ে বেশি আছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি আছে, তাহলে এটা কি হইতো? অতিপৃক্ত। যতটুকু ধারণ করতে পারে তার চেয়ে বেশি আছে, তাহলে এটা কি হইতো? অতিপৃক্ত। ঠিক আছে, অতিপৃক্ত বানান ভুল করছে না, ঠিকই আছে, সেটাকে বলা হয়তো অতিপৃক্ত। ঠিক আছে, আর যদি যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই থাকে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত। আর আজকে সব কথাবার্তা হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে। ঠিক আছে, তো এখন আমরা আসি হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা, আজকের মেইন টপিক। আমার দ্রবণ নিয়ে যতটুকু আইডিয়া দেওয়ার দরকার ছিল ততটুকু আইডিয়া দিয়ে দিচ্ছি, এখন আমরা কথা বলবো হচ্ছে দ্রাব্যতা নিয়ে। ওকে, সো এবার আসো দ্রাব্যতার সংজ্ঞার দিকে তাকাও। দ্রাব্যতার সংজ্ঞার দিকে তাকানোর আগে আমার দিকে তাকাও, আমি যেটা বলতেছি সেটা শোনো। ধরো আমার একটা পাত্র আছে, আমার কাছে একটা কি আছে? পাত্র আছে। ওকে, আচ্ছা, এই যে আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে 100 গ্রাম পরিমাণ পানি আছে। আবার বলতেছি, আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে 100 গ্রাম পরিমাণ পানি আছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে। এইবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমি যদি এই পাত্রকে, এই পানিকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই, আমি ধরো এই পানিকে চিনি দিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই, তাহলে যতটুকু চিনি লাগবে, আবার বলতেছি, যতটুকু চিনি লাগবে সেই পরিমাণটাই হচ্ছে এই তাপমাত্রায় এই দ্রবের দ্রাব্যতা। ঠিক আছে, ঠিক আছে, আবার বলতেছি, খেয়াল করো, আমার ধরো এই পাত্রে 100 গ্রাম পরিমাণ পানি আছে, এই 100 গ্রাম পরিমাণ পানিকে এখন আমি কি করতে চাই? চিনি দিয়ে সম্পৃক্ত করতে চাই। কি করতে চাই? চিনি দিয়ে সম্পৃক্ত করতে চাই। তাহলে আমার এখন কতটুকু চিনি লাগবে আমি জানি না, ধরো 20 গ্রাম চিনি লাগবে। আমি যদি 20 গ্রাম চিনি দিলে, ধরো 20 গ্রাম চিনি, এই তাপমাত্রায় 20 গ্রাম চিনি দিলে যদি এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়, মানে এই দ্রবণের যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু চিনি কত? 20 গ্রাম। আমি যদি 20 গ্রাম দেই, যতটুকু দিলে এটা সম্পৃক্ত হয়ে যাবে, সেই পরিমাণকে, ওই পরিমাণ দ্রবকে, মানে এই যে 20 গ্রাম চিনি, এটাকে বলা হবে হচ্ছে এই দ্রবণের দ্রাব্যতা। বুঝছো? বুঝছো? চিনির জন্য একরকম দ্রাব্যতা হবে। ধরো এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোন একটা তাপমাত্রায়, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্স রাখতে হবে। ঠিক আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরো এই পানিতে 20 গ্রাম চিনি দিলে এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। কিসের সম্পৃক্ত দ্রবণ হয়? চিনির একটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে 20 গ্রাম চিনি, যে পরিমাণটা যতটুকু দিলে এটা একটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়, এই পরিমাণটাকে বলা হয় হচ্ছে এই দ্রবণের দ্রাব্যতা। চিনির জন্য এই দ্রবণের দ্রাব্যতা হচ্ছে কত? 100 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে সরি, অ্যালার্ম বাজতেছে। বলা পাই না, এতটুকু বুঝছি, একটু বলো তো।
তোমাদেরকে কি একটা পোল দিব? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দ্রবকে না 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 না, ওই তাপমাত্রায় ওই দ্রবকে দ্রাব্যতা দ্রবের হয়, এটা মাথায় রেখো। তখন সেই পরিমাণকে লিখে রাখো, আমি কারেকশন করে দিচ্ছি। তখন সেই পরিমাণকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আবার বলতেছি, স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যেই পরিমাণ দ্রব যোগ করলে, ধরো আমি এগুলা বাদ দিই, আমি আমার মতো বুঝাই। দেখো, এটা ধরো একটা পাত্র আছে, এই পাত্রে কি আছে? পানি আছে। কতটুকু পানি আছে? 100 গ্রাম পানি আছে। ঠিক আছে, 100 গ্রাম পানি আছে। এই 100 গ্রাম পানি কি? এই 100 গ্রাম পানি হচ্ছে আমার দ্রাবক এখন। ঠিক আছে, আমি এখানে কিছু একটা মিশাবো। এখন আমি এটাকে কিছু একটা মিশাবো। আমি যদি এটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই, আমি যদি এইটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই, এই পাত্রের পানিকে একশো গ্রাম পানি ধরো সম্পৃক্ত করতে, কথার কথা বলতেছি, ঠিক আছে। আমি ধরো এখানে মিশাবো NaOH, NaOH লাগবে ধরো 20 গ্রাম। তারপর ধরো আমি মিশাবো NaCl, লবণ লাগবে ধরো 30 গ্রাম। আমি ধরো মিশাবো হচ্ছে KCl, পটাশিয়াম ক্লোরাইড, সেটা লাগবে ধরো 10 গ্রাম। আমি ধরো মিশাবো হচ্ছে CaOH2, 5 গ্রাম। কথার কথা, আমি ধরো এই 100 গ্রাম পানিতে, আবার বলতেছি, আমি ধরো এই 100 গ্রাম পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বোচ্চ সম্পৃক্ত করতে, এই পানিকে আমি যদি একদম সম্পৃক্ত দ্রবণ বানাতে চাই, মানে যতটুকু ধারণ করতে পারে ঠিক ততটুকুই মিশাতে চাই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি কতটুকু মিশাবো? কতটুকু মিশাবো? 20 গ্রাম। 20 গ্রাম মিশাইলে এটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমি বলবো এই পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে 20 গ্রাম। 100 গ্রাম পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? 20 গ্রাম। গট ইট? বুঝতে পারছি? ক্লিয়ার? গেল সোডিয়াম হাইড্রোক্সাইড গেল। এবার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো না, আমি সোডিয়াম ক্লোরাইড মিশাবো, লবণ মিশাবো। আমি যদি লবণ দিয়ে এই দ্রবণকে সম্পৃক্ত বানাতে চাই, তাইলে আমি দেখতেছি 30 গ্রাম পরিমাণ লবণ এই পানি ধারণ করতে পারতেছে। তাইলে 30 গ্রাম লবণ আমি দিলে এই পানিটা কি হবে? সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, রাইট? সো এই পানিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ধরো তাপমাত্রা আমি ফিক্স করে দিছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ফিক্সড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত? 30 গ্রাম। 100 গ্রাম পানিতে 30 গ্রাম লবণ দ্রবীভূত হয়, হয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে। ঠিক আছে, তারপর ধরো KCl মিশাইছি 10 গ্রাম। 10 গ্রাম মিশাইলে 100 গ্রাম পানি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়, মানে সর্বোচ্চ 10 গ্রাম KClও ধারণ করতে পারে, আমি 10 গ্রামই মিশাইছি। তাহলে এই যে 10 গ্রাম যে পরিমাণটা, এটাই হচ্ছে এই 100 গ্রাম পানিতে KCl এর দ্রাব্যতা। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরো 5 গ্রাম মিশে 100 গ্রাম পানিতে, তাহলে সর্বোচ্চ 5 গ্রাম মিশে, তাহলে এই যে 5 গ্রাম যে পরিমাণটা, এটাই হচ্ছে 100 গ্রাম পানিতে ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। বুঝতে পারছি? তাহলে আমি যদি তোমাদেরকে হাতে লিখে সংজ্ঞা লিখে দেই, তাহলে তুমি আমার সাথে লেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, এতক্ষণ যা যা বলছি দেখো মিলে নাকি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে দ্রব মিশিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব প্রয়োজন হয়, যা বললাম এতক্ষণ মিলছে? যা বললাম এতক্ষণ মিলছে কথার সাথে? যে পরিমাণ দ্রব
প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় তাপমাত্রা কিন্তু ফিক্সড, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। ক্লিয়ার? লিখে নাও। বুঝতে কি পারছি? যে দেখো লিখে নাও, তুলে নাও, তারপর আবার বুঝাচ্ছি। তুলে নাও, আমি বুঝাচ্ছি আবার। তোলা হইলে একটু জানাও। হ্যাঁ, শেষ শেষ। ক্যামেরা কেন ফিক্স করতে হবে? কি হয়েছে? ক্যামেরা ফিক্স করতে হবে কেন? কি সমস্যা হয়েছে? কার্ডটা বেস্ট, কার্ডটা কি বেস্ট হচ্ছে এখানে? সবাই কি মাথায় ঢুকছে? ক্লিয়ার? আগাইলাম। ভাই আমি জানি স্লাইড চেঞ্জারটা কই জানি হারাই ফেলছি। বাহ বাহ সিয়াম, বাহ, সেরা। ওনা পকেটে লিখছো? ওকে, তাহলে খেয়াল করো কি বলছি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রব মিশিয়ে যে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। আমি কি তাপমাত্রা ফিক্স করছি? ইয়েস, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানি, পানি তো আমার দ্রাবক হয়, রাইট? তো 100 গ্রাম পানিতে দ্রব মিশিয়ে, একবার এক এক দ্রব মিশাইছি, মিশিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে, মানে যতটুকু ধরে ততটুকু পরিমাণ মিশাইতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয়, যে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম প্রয়োজন হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 20 গ্রাম পার 100 গ্রাম H2 পার 100 গ্রাম ওয়াটার। ঠিক আছে? আবার হচ্ছে NaCl 30 গ্রাম, এটাই ওর দ্রাব্যতা, এটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা। ওকে, তারপর এই যে এটাকে সম্পৃক্ত করতে পটাশিয়াম ক্লোরাইড কতটুকু দরকার? 10 গ্রাম, এটাই ওর দ্রাব্যতা। ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দরকার? 5 গ্রাম, এটাই ওর দ্রাব্যতা। বুঝতে পারছি? ও আচ্ছা, প্রয়োজন, ওই বাদ চলে গেছে। আচ্ছা বুঝতেছো ওখানে প্রয়োজন লেখা, রাইট? বুঝছি? ক্লিয়ার? মাথায় ঢুকছে? হ্যাঁ ভাই, পকেটে রেখে খুঁজতেছি, আমার মাথা একদম বাদ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটাই। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা 36। এটার মানে কি? এটার মানে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে যদি পরিণত করতে চাও, তাহলে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। মাথায় ঢুকছে যে আমার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 গ্রাম বলতে কি বুঝায়? আমি পানি নিব 100 গ্রাম, সেই পানিতে আমি যদি লবণ মিশায় একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যাই, আমার সোডিয়াম ক্লোরাইড কতটুকু লাগবে? 36 গ্রাম। দ্যাটস ইট, শেষ। সহজ, খুবই সহজ জিনিস। এই টপিকটা, এই যে দ্রাব্যতা টপিকটা, এই টপিকটা তোমার এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বুয়েটে যদি পরীক্ষা দিতে চাও তাইলেও ইম্পর্টেন্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। বুঝছো? সব কিছুর জন্য এই স্লাইডটা ইম্পর্টেন্ট। গট ইট? মাথায় কি ঢুকছে? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আশা করি বুঝতে পারছো। তুমি যদি দ্রাব্যতা পারো তাহলে এইচএসসি তে একটা কোয়েশ্চেন গ বা ঘতে কমন পাবাই ফর শিওর। সেইটাই বলছে যে 36 গ্রাম NaCl লাগবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আচ্ছা, একটা ম্যাথ দিছে, আমরা কি ম্যাথটা করব? ম্যাথটা করার আগে আমি তোমাদেরকে একটু কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করি। পোল দিব, প্যারা নেই। তোমাদেরকে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করি, ঠিক আছে? বেসিকলি দ্রাব্যতার একটা ফর্মুলা আছে। ফর্মুলা বেসিকলি কিভাবে করে দেখো, আমি তোমাকে বললাম যে এম ভরের, এম গ্রাম ভরে দ্রাবকে, ভরের দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে
এম ভরের ছোট এম ভরের দ্রব প্রয়োজন। এখানে দেখো দ্রাবকের ভর কি আমি 100 গ্রাম দিছি, দ্রাবকের ভর কি আমি 100 গ্রাম দিছি। নোট করতে না পারলে আমি লাস্টের স্লাইড আবার দেখাবো না, স্ক্রিনশট তুলে নিও, নোট করো। এখানে আমি বলছি দ্রাবকের ভর হচ্ছে এম গ্রাম, দ্রাবকের ভর কতটুকু বলছি, এম গ্রাম, রাইট। সেখানে আমার সেটাকে আমি যদি সম্পৃক্ত করতে চাই, আমার দ্রব্য লাগবে কতটুকু, ছোট এম, ছোট এম গ্রাম। তাহলে খেয়াল করো আমি যদি এটা এখন ঐকিক নিয়মে করতে চাই, কারণ আমার দ্রাব্যতার সংজ্ঞায় বলা হয়েছে যে দ্রাবক লাগবে 100 গ্রাম, দ্রাবক লাগবে কতটুকু, 100 গ্রাম। তাইলে আমি আমি এটা লিখতেই পারি যে এম গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে ঐকিক নিয়ম করব, ঠিক আছে। সম্পৃক্ত করতে, যেটা প্রশ্নে দেয়া আছে আগে সেটা লিখবো। সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন কতটুকু, দ্রব্য প্রয়োজন হচ্ছে এম গ্রাম, ছোট এম গ্রাম, রাইট। তাহলে হচ্ছে আসো 1 গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন ছোট এম বাই বড় এম গ্রাম, রাইট। তাইলে আমার সংজ্ঞা অনুযায়ী কত গ্রাম লাগবে, দ্রাবক 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন কত বলো, এম বাই বড় এম ইন্টু 100 গ্রাম। বুঝতে পারছো? তো 100 গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্য প্রয়োজন সেইটাই দ্রাব্যতা না, সংজ্ঞা এটাই বলা হয়েছে না, 100 গ্রাম দ্রাবকে দ্রব্য মিশিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যেই পরিমাণ দ্রব্য প্রয়োজন। তাহলে এখানে তো তাই বলা আছে, এম গ্রাম ভরের 100 গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে ছোট এম বাই বড় এম ইন্টু 100 গ্রাম। তাইলে কি আমি বলতে পারি এইটাই আমার দ্রাব্যতা? ওইদিকে দিলে তো দেখতে পাবা না। তাইলে কি আমি বলতে পারি যে এইটাই আমার দ্রাব্যতা? এটা বললে কি আমার পাপ হবে? এটা বললে কি কেউ আমাকে ফাঁসি দিবে ধরে? না, কারণ আমি ঠিক বলছি। ভুল বললেও ফাঁসি দেওয়ার কেউ নাই, আমি স্বাধীন দেশে, ভুল বললেও কার কি যে আসে যায়। বাট এটাই তো দ্রাব্যতা, রাইট। কারণ আমাকে সংজ্ঞায় তো এটাই বলছে যে 100 গ্রাম ভরের দ্রাবককে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব্য লাগে। সো কতটুকু দ্রব্য লাগে আমি ম্যাথ দিয়ে এটা বের করছি। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে দ্রাব্যতা। সো দ্রাব্যতার ফর্মুলা আমি যদি লিখতে চাই, তাইলে হচ্ছে দেখো উপরে কি ছোট এমটা কি ছিল বলতো, দ্রব্যের ভর। ছোট এমটা কি ছিল, ছোট এমটা ছিল তোমার দ্রব্যের ভর, রাইট। দ্রব্যের ভর ডিভাইডেড বাই বড় এমটা কি, দ্রাবকের ভর ইন্টু 100, শেষ। সো দ্রব্যের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100 যদি করো, তাইলে হচ্ছে তুমি কি পেয়ে যাবা, দ্রাব্যতা পেয়ে যাবা। দ্যাটস ইট, ইজি পিজি লেমন স্কুইজি, শেষ। কি সহজ, আমরা দ্রাব্যতার কনসেপ্ট বুঝে গেছি। ঠিক আছে, আসো এবার একটা ম্যাথ করি। এবার আমি একটা ম্যাথ করতে চাই। বলছে 298 কেলভিন তাপমাত্রায় কোনো কাজ নাই, জাস্ট জানাইছে 298 কেলভিন তাপমাত্রায়। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, হ্যাঁ সবসময় 100 গ্রাম থাকবে, এটা সংজ্ঞাতেই দেয়া আছে আপু, এটা ডেফিনিশনেই বলা আছে যে 100 গ্রাম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো বলা হয়েছে NaCl এর 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 25 গ্রাম NaCl প্রয়োজন। তাইলে এখন বলো NaCl এর দ্রাব্যতা কত? তাহলে NaCl এর দ্রাব্যতা আমরা কি পড়ছি যে উপরে ছোট এম নিচে বড় এম ইন্টু 100, রাইট। তাহলে উপরে কি হবে, উপরে দ্রব্যের ভর কত, 25, নিচে কত হবে 50 ইন্টু 100। সবাইকে বুঝছি? তাহলে কত হবে, উপরে থাকে হচ্ছে নিচে হাফ 50। এটা কি বুঝছো?
অ্যান্সার আসে 50। বুঝছো? বুঝছো? এটা কি মাথায় ঢুকছে? দ্রবণ কোথাও আছে রকি? রকি ভাই, দ্রবণ কোথাও আছে? এই তো সহজ, পারছি। সহজ না? উপরে দ্রবের ভর 25, নিচে 50 ইন্টু 100। সহজ, বুঝছি পোলা ভাই? মাথায় ঢুকছে? খুবই সহজ কনসেপ্ট, রাইট? পারছি না? ম্যাথ পারছি না? একটা ম্যাথ পেরে গেছি। পারছি না? ইজি না? সবাই বুঝছি? সবাইকে বুঝছি? একটু আমাকে বলো, ক্লিয়ার? 50, ভেরি গুড তাসলিমা। শফিকুল বলছে 50, আরে সেরা সেরা। হ্যাঁ 100 থাকবেই। আব্দুল হাকিম, হ্যাঁ অলওয়েজ 100 থাকবে। রুমি আব্দুল হাকিম বলছে 50, সাবাস। তানজিম ইসলাম না বলছে, কেন জানি না বলছে। নাদিয়া বুঝে গেছে, সাবাস। তাওহিদা বুঝে গেছে, স্মৃতি বুঝে গেছে, আয়েশা বুঝে গেছে, নাদিয়া বুঝে গেছে। আসলে যারা যারা বুঝছি বলতেছো, যারা যারা ক্লিয়ার বলতেছো, তারা কিছুই বুঝো নাই। এতক্ষণ যা যা বলছি একটা এক বুঝছো, বাট বুঝার মধ্যে ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে? একক নাই, একক নাই। একক নিয়ে পরে কথা বলতেছি। বুঝায় ঝামেলা আছে। বুঝায় ঝামেলা কই আছে? এটা ভুল হয়েছে। এটা ভুল করছি ইচ্ছা করে, দেখার জন্য কয়জন বুঝছো একটু ভালোভাবে খেয়াল করো পোলা পাইন। তোমরা আজকে ফার্স্ট ক্লাস করতেছো না আমার? ও আচ্ছা, এই জন্য বুঝো না। আচ্ছা প্যারা নাই। মানে যারা অনলাইন ব্যাচে ক্লাস করে ওরা কেউ আমাকে বিশ্বাস করে না। ওরা কেউ আমারে বিশ্বাস করে না। আমি যখন বলি হয়েছে না, বুঝছো না, ওরা ওরা 2-3 বার ভাবে আসলে কি হয়েছে না হয় নাই। কারণ এরপর ওদের শুনতে হয় গাধার দল। এনিওয়েজ, আজকে প্রথম দিন, তাই তোমাদেরকে গাধার দল বলতে পারতেছি না। তো ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো ফর্মুলার মধ্যে কি ছিল বাচ্চা কাচ্চারা, একটু তাকাও না। ফর্মুলায় উপরে ছিল দ্রবের ভর, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে দ্রাবকের ভর, রাইট? ফর্মুলায় কি ছিল? ফর্মুলায় উপরে ছিল হচ্ছে দ্রবের ভর, নিচে ছিল হচ্ছে দ্রাবকের ভর, রাইট? এখানে কিসের ভর দেয়া আছে? এখানে কিসের ভর দেয়া আছে? 50 গ্রাম। এটা কি দ্রাবকের ভর? 50 গ্রাম কি দ্রাবকের ভর? হ্যাঁ না। উপরেও 50 হবে না। না, হয় নাই, হয় নাই, হয় নাই। খেয়াল করো, খেয়াল করো। সম্পৃক্ত দ্রবণের ভর না, বলছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। মানে তোমার এখানে যেটা দেয়া আছে, দ্রবণের ভর 50 গ্রাম। ভাইয়া, দ্রবণের ভর কত দেয়া আছে? 50 গ্রাম। এটার মানে কি বলতো? দ্রব প্লাস দ্রাবক টোটালটা মিলে হচ্ছে 50 গ্রাম। বুঝছো? বুঝছো? মাথায় ঢুকছে? এতটুকু ক্লিয়ার? সো দ্রব প্লাস দ্রাবক হচ্ছে 50 গ্রাম। বলছে এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, 50 গ্রাম দ্রবণ তৈরি করতে দ্রব লাগে হচ্ছে 25 গ্রাম। তার মানে আমার দ্রবের ভর দেয়া আছে। দ্রব কতটুকু লাগে? 25 গ্রাম। তাহলে দ্রব প্লাস দ্রাবক জানো 50 গ্রাম, সেখান থেকে দ্রবের ভ্যালু তুমি পেয়ে গেছো, তোমাকে দিয়ে দিছে কতটুকু? 25 গ্রাম। তাহলে এখান থেকে দ্রাবকের ভর বের করে ফেলো। তাহলে দ্রাবক আছে কতটুকু? ভিডিও কি আটকে গেছে? আমি নাই? আমি নাই? আমি কি আসি? হ্যালো 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 হ্যালো, আমি কি আসি? হ্যালো বাচ্চা কাচ্চা, আমি কি আসি না বাদ হয়ে গেছি না চলে গেছি? ক্লাস ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো, আমার কাছে দ্রব প্লাস দ্রাবক হচ্ছে 50 গ্রাম। দ্রব প্লাস দ্রাবক হচ্ছে 50 গ্রাম, আর দ্রব তো দিয়েই দিছে 25 গ্রাম। তাহলে দ্রবের ভ্যালু বসাও 25 গ্রাম, তাহলে দ্রাবক থাকে কতটুকু? তাহলে দ্রাবক কতটুকু আছে বলো? টোটাল দ্রবণের ভর 50 গ্রাম, সেখানে দ্রবের ভর বাদ দাও সেখান থেকে, তাহলে 50 মাইনাস 25। তো দ্রাবক আছে হচ্ছে 25 গ্রাম। বুঝছো? ক্লিয়ার? তাইলে দ্রবের ভর কত? 25 গ্রাম। দ্রাবকের ভর এখানে না লিখি, এখানেই লিখি। তাহলে দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 50 মাইনাস 25 সমান সমান 25 গ্রাম। তাহলে দ্রাব্যতা আসো বের করি। এবার আমরা সুন্দর করে দ্রাব্যতা বের করি। দ্রাব্যতার ফর্মুলা কি? দ্রাব্যতার ফর্মুলা কি? উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে কি? নিচে হচ্ছে দ্রাবকের ভর ইন্টু 100। লেখো
বের করো কত আসে, উপরে 25 নিচেও 25, আলটিমেটলি অ্যান্সার আসে 100। এটার একক হচ্ছে 100 গ্রাম পার 100 গ্রাম H2O, মানে 100 গ্রাম লাগে, কাকে লাগে, সোডিয়াম ক্লোরাইড কে লাগে 100 গ্রাম পানিতে। কোনটা আবার বলবো, আই দ্রবণের ভর দেয়া, এখানে যে 50 গ্রাম দেয়া এটা দ্রবণের ভর, ঠিক আছে। আমার ফর্মুলা হচ্ছে এটা, দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। এখানে কি দ্রবণ আছে, এখানে কি কোথাও দ্রবণ আছে, এখানে কোথাও দ্রবণ নাই। তো আমার উপরে লাগবে দ্রবের ভর, দ্রবের ভর দেয়া আছে 25 গ্রাম, উপরে 25 হবে, প্যারা নাই। কিন্তু নিচে লাগবে দ্রাবকের ভর, আমার দেয়া দ্রবণের ভর। মাথায় রেখো, মাথায় রেখো, দ্রবণ, দ্রবণ মানে কি, দ্রবণ মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক মিলে যেটা হয় ওইটাই দ্রবণ, তাই না। দ্রব প্লাস দ্রাবক মিলে যেটা হয় সেটাই দ্রবণ। তো আমার এখানে দ্রবের ভর কত দেয়া, 25 দেয়া, আর দ্রবণের ভর কত দেয়া, 50 দেয়া, 50 দেয়া। তাহলে এখান থেকে দ্রাবকের ভর বের করে ফেলতে পারবা না, 50 থেকে 25 বিয়োগ করলেই হয়, 50 থেকে 25 বিয়োগ করলেই হয়। বুঝছো কি, একটা ইয়েস নো পোল দিয়ে, এখন বুঝছো, ক্লিয়ার। এই যে 50 ইকুয়ালস টু, তাহলে কি আছে, দ্রবণের ভর হচ্ছে দেয়া আছে 50, দ্রবের ভর হচ্ছে 25, প্লাস দ্রাবকের ভর জানি না, বের করতে হবে। 50 থেকে 25 বিয়োগ করলে আমি দ্রাবকের ভর পাই, দ্যাটস ইট। আবার করে দিলাম, যাও। মাথায় কি ঢুকছে, এবার কি বুঝছি, এবার কি বুঝছি। আরে ক্লাস চলতেছে না মানে, একটা ইয়েস নো পোল দিয়ে, হ্যাঁ বলো বুঝছো নাকি। ক্লিয়ার, ঠিক আছে। তো এই তো সহজ, অ্যান্সার আসবে 25। আসো এবার একটা পোল দিব, এটা কি পারবা, এটা কি পারবা। আচ্ছা ওইটা পারতে হবে না, এটা পারো, এইটা পারো, তাইলেই হবে। এটা পারো। এমসিকিউ 2 একটা পোল দিচ্ছি, হ্যাঁ দেখি কেমন পারো। পোলটা কোয়েশ্চেনেই দেখতে পাচ্ছ, সো অ্যান্সার কি হবে বলো, পোল যাচ্ছে, কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে। মিরাজ প্যারা নেই, আরো ম্যাথ করাবো, বুঝে যাবা। পোল যাচ্ছে, ঠিক আছে, অ্যান্সার দাও দেখি। এটা সহজ, এটা নর্মাল কনসেপ্ট। এখানে দ্রাবকের ভর দিয়ে দিছে, তোমার দ্রবের ভর বের করতে হবে, দ্রবের ভর বের করতে হবে। হিন্ট হচ্ছে যে দেখো, তোমার দ্রাব্যতা দেয়া আছে, তুমি জানো দ্রাব্যতা ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে দ্রাব্যতা দেয়া আছে কত, 30, দ্রবের ভর জানো না, সেটাই বের করবা, ডিভাইডেড বাই দ্রাবকের ভর দেয়া আছে 500 ইন্টু 100, করো। আরে বেশিরভাগ স্টুডেন্ট ঠিক অ্যান্সার দিচ্ছে, সাবাস 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 সাবাস, ভেরি গুড, অসাধারণ। দেখি লিডার বোর্ডটা পড়ার চেষ্টা করি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কে কি হয়েছে একটু দেখে আসি। আচ্ছা ফার্স্ট হয়েছে হচ্ছে আজমাইন জামান আয়াত, কংগ্রাচুলেশন। সাইলা চৌধুরী হয়েছে সেকেন্ড, থার্ড হয়েছে আয়েশা আক্তার, ফোর্থ আবরার, ফিফথ সানজিদা ইয়াসমিন, সিক্সথ হিয়াদেব, সেভেন্থ তাজনুর আক্তার মিথিলা, এইট হয়েছে হচ্ছে মুমতাসির তাবাসসুম, তারপর হচ্ছে নাইন্থ হয়েছে পূর্ণিমা বসাক পর্ণা, আর টেন্থ হয়েছে হচ্ছে অর্পিতা চন্দ। ভেরি গুড, সাবাস 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 সাবাস, অসাধারণ, কংগ্রাচুলেশনস, ভেরি গুড।
কি এক একটা স্টুডেন্ট পড়াচ্ছি ভাই, সেই সেই সেই। তাহলে খেয়াল করো, তাহলে 30, এখানে 500, হিসাব করো দ্রব্যের ভর কত আসে, এখান থেকে দ্রব্যের ভর বের করো। 100 আর 500 কাটলে এখানে 5 থাকে, তাহলে খালি 5 চলে যাবে, 5 গুণ 30, সহজ ম্যাথ 150। ঠিক আছে, সহজ ক্যালকুলেশন 150 আসে। ওকে, আচ্ছা 1 নাম্বারটা কেন করতে দেই নাই, কারণ আছে ভাইয়া। 1 আর 2 এর ডিফারেন্সটা একটু বুঝো। সেকেন্ড ম্যাথে বলা হয়েছে ওই দ্রাবকের 500 গ্রাম দ্রাবকের ভর আমাকে সুন্দরভাবে এখানে দিয়ে দিছে, বাট 1 নাম্বারে হচ্ছে 500 গ্রাম দিছে, বাট সেটা দ্রবণের। ডিফারেন্স বুঝতে পারছো? আমার কিন্তু দ্রাব্যতার ফর্মুলায় দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর লাগে, দ্রাবকের ভর, নট দ্রবণের। আমাকে যদি দ্রাবক দিয়ে দেয়, দ্রাবকের ভর দিয়ে দেয়, আমি শান্তি, আমি বিন্দাস, আমি খুশি। কিন্তু আমাকে যদি দ্রবণের ভর দিয়ে দেয়, আমি কিন্তু প্যারা খাই গেছি। দ্রবণের তো আমার তো দ্রবণ ফর্মুলার মধ্যে নাই, তাহলে আমার দ্রবণ থেকে সামহাও দ্রাবককে আগে বের করে আনতে হবে। আমাকে যদি দ্রবণের ভর দিয়ে দেয়, আমাকে সামহাও দ্রবণ থেকে দ্রাবকের ভর বের করে আনতে হবে, তারপর ম্যাথ করতে হবে, আদারওয়াইজ আমি পারতেছি না। রাইট? তাইলে এবার খেয়াল করো, আমাকে বলছে এটা করতে কত গ্রাম দ্রব লাগবে। এটা করার জন্য আমার প্রথমে যে কাজটা করে নিতে হবে, যে ধরি দ্রবের ভরই তো আমার বের করতে বলছে, তাই না? দ্রবের ভর আমার বের করতে বলছে, তাহলে দ্রবের ভর হচ্ছে x গ্রাম ধরে নাও। দ্রবের ভর কত ধরে নিবা? x গ্রাম ধরে নিবা। ঠিক আছে, তাহলে তুমি কি এখান থেকে এটা লিখতে পারো যে সুতরাং, দেখো এই লাইনটা কে কে বুঝো, সুতরাং দ্রাবকের ভর 500 মাইনাস এক্স। এই লাইনটা কে কে বুঝো দেখি, বলো। 500 মাইনাস এক্স গ্রাম, এই লাইনটা যে যে বুঝো না সে হাত তুলো, বলো ভাইয়া বুঝি নাই। যে এই লাইনটা বুঝো নাই সে হাত তুলো। ঠিক আছে, বুঝছো? আটকে ছিল, এটা কি বুঝছো? অপরূপা সাহা, ভাইয়া এতক্ষণ ক্লাসটা দেখি নাই, আটকে ছিল প্রায় অনেকেরটাই, তাই নাকি? আচ্ছা প্যারা নাই, এখানে আবার দেখাচ্ছি, ম্যাথ করাচ্ছি, প্যারা নাই, আমি ওইটাও দেখাই দিব না, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা বলো, বুঝো নাই না? বুঝো নাই, আচ্ছা ঠিক আছে, খেয়াল করো আমাকে কি দেয়া আছে, কি দেয়া আছে দেখো তো। দ্রবণের ভর, দ্রবণ কতটুকু বলো তো? দ্রবণ দিছে হচ্ছে 500 গ্রাম। বলা ভাই ভালোভাবে তাকাও, ভালোভাবে মনোযোগ দিয়ে তাকাও। দ্রবণ দিছে হচ্ছে 500 গ্রাম। তাহলে দ্রবণের মধ্যে তুমি বলো দ্রবণের মধ্যে কে কে থাকে? আমি যখন একটা দ্রবণ নিয়ে ভর মাপতেছি, সেই দ্রবণের মধ্যে কার কার ভর আছে সেটা বলো, তাইলে বুঝে যাবা। দ্রবণের মধ্যে ভর আছে হচ্ছে দ্রবের ভরও আছে, মানে ধরো আমি একটা শরবতের ভর মাপতেছি, সেখানে আমার পানির ভরও আছে, চিনির ভরও আছে, রাইট? চিনির শরবত বানাইছি, আমি যদি ওই শরবতের ভর মাপি, মানে দ্রবণের ভর মাপি, ওর মধ্যে যেমন পানির ভর আছে সেরকম চিনির ভর আছে, আমার টোটাল ভর হচ্ছে 500 গ্রাম, আমার শুধু পানির ভর লাগবে। তাইলে আমি কি করব, টোটাল যে শরবতের ভর সেখান থেকে চিনির ভর বাদ দিব, সেই কাজে আমি করছি। আমার দ্রবণের ভর দেয়া 500 গ্রাম, 500 গ্রাম থেকে এটাও আমার শরবতের ভর, ঠিক আছে? বুঝো, শরবতের ভর কত? 500 গ্রাম। আমার লাগবে কিসের ভর? পানির ভর। তাহলে এই যে পানির ভর মানে দ্রাবকের ভর, পানির ভর যদি আমি বের করতে চাই, আমি কি করব, টোটাল শরবতের ভর যেটা হচ্ছে 500 গ্রাম, সেখান থেকে আমি চিনির ভর বাদ দিব, রাইট? সেখান থেকে আমি কি দিব? চিনির ভর বাদ দিব। তাহলে এই যে দেখো, পানির ভর যখন আমি বের করছি, টোটাল শরবতের ভর 500 গ্রাম থেকে দ্রবের ভর মানে চিনির ভর এক্স গ্রাম বাদ দিয়ে দিছি, তাহলে আমি শুধু পানির ভরটা পাইছি। বুঝেছো ছোট্ট বন্ধুরা? এবার কি মাথায় ঢুকেছে? এইবার কি সবাই ক্লিয়ার?
সবার ক্লাস আটকে আছে? তাই ক্লাস কি সবার আটকে আছে? কেউ নাই ক্লাসে? আয় হায়, কতক্ষণ আটকে ছিল? ক্লাস কেন আটকে যাচ্ছে? এখানে তো ক্লাস স্মুথলি চলতেছে, বুঝছো? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো এইবার খেয়াল করো, সো আমি দ্রাবকের ভর পাইছি, আমি দ্রবণ লাগবে না, আমার দ্রাবকের ভর পাইছি। তাইলে কি আমি এখান থেকে এটা লিখতে পারি? আমি কি এখান থেকে লেখা শুরু করতে পারি যে দ্রাব্যতা ইকুয়ালস টু হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100, রাইট? রাইট, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা কত দেয়া? 30 ইকুয়ালস টু ক্লাস কি আটকায় আছে এখনো সবার? 10 মিনিটের মতো আটকায় ছিল। আয় হ্যাঁ, কি বলো? কারো 2 মিনিট, কারো 10 মিনিট, কেন আটকাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখি। তাহলে 30 হচ্ছে দ্রাব্যতা, দ্রবের ভর কত? x, জানি না, দ্রবের ভর হচ্ছে x, আর দ্রাবকের ভর কত? 500 মাইনাস x ইন্টু 100। এবার তো হিসাব সহজ। এবার পারবা না? এবার জাস্ট তোমার x এর ভ্যালু বের করতে হবে। এগুলা পারো? এগুলা কি পারো? ক্লাস ঠিক করার জন্য বলছি ভাই, এগুলা কি পারো? এক্স এর ভ্যালু বের করতে পারো? এগুলো সহজ ম্যাথ যদি না পারো তাহলে তো আবার এসএসসি পরীক্ষাটা আরেকবার দেওয়া উচিত। এসএসসি তো দিছো তোমরা নাকি? অটো না তো, এসএসসি দিছো। তো এসএসসি যদি দাও তাহলে এই সমীকরণ সমাধান করতে পারা উচিত, রাইট? তাহলে এটা যদি তুমি সমাধান করো তাহলে কত হবে? 300 ইন্টু 500 1500, 30x, এ পাশে থাকতেছে 100x। 100x থেকে আমি যদি 30x বাদ দেই তাইলে থাকতেছে হচ্ছে 70x। 1500 কে যদি আমি 70 দিয়ে ভাগ দেই তাহলে আমার থাকতেছে হচ্ছে 15,000 কে আমি যদি 70 দিয়ে ভাগ দিই তাহলে এটা থাকতেছে। দেখো তো মিলে নাকি? অ্যান্সার কি এ হয়? অ্যান্সার কি এ হয়? 70 দিয়ে না, 130 দিয়ে ভাগ করলে 15,000। এবার ক্যালকুলেটরে করি, 130 দিয়ে ভাগ করলে 115.38। সো অ্যান্সার হবে এ, রাইট? 15,000 কে আমি যদি 130 দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সার হয় হচ্ছে এ। ক্লিয়ার? বুঝছি? 115,115.38 এটা আসছে। ইয়েস, ক্লিয়ার? মাথায় ঢুকছে? ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার হবে কনসেপ্টটা বুঝছি, সবাই বুঝছি। একটা কি ইয়েস নো পোল দিব? সবাই বুঝছি এতটুকু পর্যন্ত? দেখি একটা পোল দিই। আসলে পরের ম্যাথটা দেখি। এবার একই ম্যাথ বলছে, দ্রাব্যতা, দ্রাবকের এবার আর ভর দেয় নাই, 500 ml কে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য লাগবে? খুব সহজ ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ, সহজ ম্যাথ। এটা সেম অ্যান্সার আসা উচিত, আমি জানি না, এটা অপশন ভুল আছে। আচ্ছা, অনেকেই বুঝছে, ভেরি গুড। এটা দেখো, দ্রাবকের 500 ml বলছে, দ্রাবকের 500 ml। এবার দ্রাবকের আয়তন দেয়া আছে, মিলিলিটার তো একটা আয়তন, রাইট? তো এখানে আমার কি দেয়া আছে? এখানে আমার দেয়া আছে একটা আয়তন, ঠিক আছে? হ্যাঁ, 115.38 আসে, কিন্তু সেটা তো নাই অপশনে। সো 115 সবচেয়ে কাছাকাছি যেটা সেটাই দিব। তো এখানে আমার একটা আয়তন দেয়া আছে। এখন আমি জানি 1 লিটার পানি বা 1000 ml পানি সমান হচ্ছে কতটুকু? 1 কেজি, রাইট? তাইলে 500 ml পানি মানে কত কেজি? 500 ml পানি মানে অর্ধেক কেজি, 0.5 কেজি, মানে হচ্ছে 500 গ্রাম। তো আমার দ্রাবক বেসিক্যালি আমরা পানিই নেই। সো পানির হচ্ছে আয়তন দেয়া যে কথা, ভর দেয়া একই কথা। সো 500 ml পানি মানে 500 গ্রাম পানি। 500 ml পানি মানে কতটুকু পানি? 500 গ্রাম পানি, ঠিক আছে? সো 500 গ্রাম পানি, আর এখানেও 500 গ্রাম পানি ছিল, এটার অ্যান্সার সেম হবে। এটা অ্যান্সার 150 আসবে, 150 গ্রাম। এটার অ্যান্সারও 150 আসবে, ঠিক আছে? এটা নাই, তাই দেই নাই, এটা বাদ। ক্লিয়ার? মাথায় ঢুকছে? সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন আছে? কারো কোথাও মনে দুঃখ কষ্ট কিছু আছে?
নাই। ভেরি গুড। আচ্ছা এখানে দেখি এরপর কি বলছে। বলছে 150 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করলে 9.25 গ্রাম অবশেষ পাওয়া যায়। দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত এটা জানতে চাইছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো 150 গ্রাম AgCl। হ্যাঁ তোমার একটু নেট কানেকশনটা চেক করবা রকি ভাই। আচ্ছা তাহলে দেখো 150 গ্রাম AgCl এর দ্রবণ, এখানে 150 গ্রাম, এটা কিসের ভর? তোমাদের জন্য কোয়েশ্চেন। এ দ্রাবক, বি দ্রবণ। কোনটার ভর দেয়া আছে, দ্রাবক নাকি দ্রবণ? 150 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণকে হ্যান ত্যান বুং বাং বুজুং বাজুং বহুত কিছু করছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি এই যে 150 গ্রাম যেটা, এটা কিসের ভর, দ্রাবকের ভর না দ্রবণের ভর? কোয়েশ্চেন পরে বুঝাচ্ছি, আগে আমাকে এটা বলো 150 গ্রাম কিসের ভর? 150 গ্রাম হচ্ছে দ্রবণের ভর, রাইট? দ্রবণের ভর, বুঝতে পারছি। 150 হচ্ছে আমার দ্রবণের ভর। কেন কি বলছে যে 150 গ্রাম সম্পৃক্ত, না এ না এ না ভাইয়া ভাইয়া, যারা এ বলছো এ হয় নাই অ্যান্সার, এ হয় নাই কোলা ভাই, একটু একটু ঠান্ডা হয়েছে বুঝছি। এ না এ না এ না, কারণ এখানে বলেই দিচ্ছে 150 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণকে, 150 গ্রাম দ্রবণ বলে দিছে ভাইয়া। বাংলা লেখা এখানে, বাংলা এই জন্য আমার পছন্দ নেই, যে ভাষাগত প্যারা দেয় অনেক, বহুত প্যারা, ভাল লাগে না। তো দ্রবণের ভর হচ্ছে 150 গ্রাম। আবার একজন বলে দ্রব, ওয়াও নাফিস, ওয়াও। দ্রবণের ভর 150 গ্রাম, ঠিক আছে, এটাই বলা আছে 150 গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ। কিসের সম্পৃক্ত দ্রবণ? AgCl এর একটা সম্পৃক্ত দ্রবণ আছে। তাহলে আসো আমরা এটা একটু নিই। আমার এই পুরা দ্রবণটা, আমার এখানে যে দ্রবণটা আছে, এই পুরা দ্রবণটা কত? এখানে পানি আছে, পানির মধ্যে আবার AgCl ও আছে, ধরো AgCl আছে, AgCl আছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা সো এই যে AgCl আছে, কিসের মধ্যে AgCl আছে? পানির মধ্যে AgCl আছে। এই পুরাটার ভর কত? এই পুরাটার ভর হচ্ছে 150 গ্রাম। ক্লিয়ার? 150 গ্রাম পুরাটার ভর। এবার আমি কি করছি, এটা একটা কি ধরনের দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। তার মানে এইখানে যতটুকু দ্রব ধারণ করতে পারে ততটুকু দ্রবই আছে, সম্পৃক্ত দ্রবণ কিন্তু, বুঝছো? ঠিক আছে, এবার আমি কি করছি, এবার আমি এটারে তাপ দেওয়া শুরু করছি। আমি যদি তাপ দেওয়া শুরু করি, এই যে সবুজ 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 যে AgCl গুলা আছে এর মধ্যে আছে, এরাও কি হচ্ছে গিয়ে বাষ্পীভূত হয়ে যাবে, নাকি শুধু পানিটা বাষ্পীভূত হয়ে যাবে বলো? আমি যদি এখানে তাপ দেওয়া শুরু করি, AgCl, এই যে সবুজ সবুজ AgCl এর যে কণা, এরা কি বাষ্পীভূত হবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে কে বাষ্পীভূত হয়ে চলে যাবে? পানি বাষ্পীভূত হয়ে চলে যাবে। এতটুকু কি বুঝতে পারছি? তাহলে বাকি পড়ে থাকবে কে, নিচে পড়ে থাকবে কে? আমার যে দ্রবটা আমি এখানে মিশাইছি, আবার বলতেছি, আমি যখন তাপ দিয়ে পানিরে বাষ্প বানায় ফেলছি, এখানে যেই ব্যাটা পড়ে থাকবে সে কে পড়েছিল বলতো? সে হচ্ছে, যে পড়ে থাকে সেই হচ্ছে দ্রব, তাই না? দ্রব কি করে? দ্রব হচ্ছে যখন আমি তাপ দিয়ে বাষ্পীভূত করে ফেলছি, পানি বাষ্পীভূত হয়, কিন্তু এই যে AgCl এর যে দ্রবগুলো আছে, এরা কি হবে? এরা এখানেই পড়ে থাকবে, রাইট? এরা এখানে পড়ে থাকবে না? ভুল বলছি? বলো ঠিক বলছি না ভুল বলছি? এক্স্যাক্টলি, পানি বাষ্পীভূত হয়ে যাবে। তাইলে এই যে বললো 9.25 গ্রাম অবশেষ পাওয়া যায়, কার অবশেষ পাওয়া যায়? বাষ্পীভূত হয়ে যাওয়ার পর কে অবশিষ্ট থাকে? কে অবশিষ্ট থাকে? AgCl অবশিষ্ট থাকে। তাহলে কি আমি বলতে পারি দ্রবকে AgCl, আর সেটার ভর কত? সেটার ভর হচ্ছে তোমার 9.25 গ্রাম। এতটুকু মাথায় ঢুকছে? দ্রবের ভর হচ্ছে 9.25 গ্রাম, আর পুরা দ্রবণের ভর কত? 150 গ্রাম। তাহলে কি এবার তুমি আমাকে একটা, আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব, ইয়েস আর নো দিয়ে অ্যান্সার দিবা। আমি কি ম্যাথ এভাবে করব? 9.25 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতা।
এটা লেখা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক থাকলে ইয়েস দিবা, ভুল থাকলে নো দিবা। পোল চলে গেছে, পোলের অ্যান্সার দাও। আমি যে লিখলাম যে 9.25 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, এই যে এটা হচ্ছে দ্রাব্যতা। আমি বলতে চাচ্ছি এটা দ্রাব্যতা, ঠিক আছে? এটা কি ঠিক বলছি না ভুল বলছি বলো? ইয়েস নো পোল গেছে। না না না, যখন তুমি কোনো দ্রবণকে বাষ্পীভূত করো শুধু পানিটাই বাষ্পীভূত হয়ে যায় ভাইয়া, যেটা মিশে আছে ওটা বাষ্পীভূত হয় না। লবণ তো আমরা এভাবেই বের করা হয় সমুদ্র থেকে। সবাই বলতেছো ঠিক আছে? আচ্ছা 50-50, দুর্দান্ত মারামারি চলতেছে, সেরা মারামারি দেখতে আমার খুবই ভালো লাগে। কতজন মানুষ দেখো না রাস্তায় যখন দুইজন আমাদের হচ্ছে রিক্সা ড্রাইভার যখন মারামারি করে, তখন দেখবা যে মানুষজন দাঁড়ায় খুব জড়ো হয়ে দেখতেছে। সেরকম আমার স্টুডেন্টরা যখন হচ্ছে গিয়ে এরকম দুই ভাগ হয়ে পোলের মধ্যে মারামারি করে, তখন আমার দেখতে খুবই ভালো লাগে। যারা হচ্ছে ইয়েস দিছো, কেন ইয়েস দিছো? কেন ইয়েস দিলি ভাই? আমার তো নিজের উপরে এখন কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি কি পড়াইতে পারতেছি। হয় নাই, ভুল লিখছি। এখানে হচ্ছে 150 গ্রাম কিসের ভর? শুরুতে পই 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 করে বলছি যেটা দ্রবণের ভর। দ্রবণের ভর, দ্রাব্যতার ফর্মুলা কি? দ্রাব্যতার ফর্মুলা কি? উপরে হচ্ছে দ্রব, দ্রবের ভর, নিচে কার ভর? দ্রবণ না দ্রাবক? দ্রাবক। আজকে পাগলের মতো মাথায় ঢুকায় ফেলো। উপরে থাকবে দ্রব, নিচে থাকবে দ্রাবক। দ্রাবক পানি, ঠিক আছে? তাইলে আমার টোটাল দ্রবণের ভর 150 গ্রাম। টোটাল দ্রবণের ভর 150 গ্রাম। যে এখানে আমার পানি, এজিসিএল মিলায় ঝিলায় যা কিছু আছে এর মধ্যে, এইটার ভর হচ্ছে 150 গ্রাম। ভেরি গুড শাইলা, শাইলা নো দিছে, সাবাস। তো সবকিছু মিলায় যা আছে সেটার ভর 150 গ্রাম। তাইলে এখন এইটার মধ্যে এজিসিএল কতটুকু ছিল? আমি কি পাইছি? 9.25 গ্রাম পাইছি না? তো আমি দ্রবের ভর পাইছি 9.25 গ্রাম। আমি যদি এখন শুধু পানির ভর বের করতে চাই, তাহলে আমি কি করব? তোমার হচ্ছে শরবতের ভর 150 গ্রাম। তুমি শুধু পানির ভর চাও, তাহলে কি করবা? শরবতের ভর থেকে চিনির ভর বাদ দিবা। এখানে চিনি তো নাই, আছে এজিসিএল। তাহলে পুরা দ্রবণের ভর থেকে ইয়ার ভর বাদ দিবা। কার ভর? এই যে দ্রব যেটা আছে, চিনি যেটা আছে 9.25। তাহলে কি হয়েছে? উপরে আছে হচ্ছে দ্রব 9.25, নিচে কি হবে? 9.25 মাইনাস, সরি সরি সরি, 9.25 মাইনাস 150 কেন লিখতেছি? ছি ছি ছি। 150 মাইনাস 9.25 ইন্টু 100, ঠিক আছে? দেখো কত আসে। আচ্ছা এটা অ্যান্সার আমি মানে করা লাগবে না, অ্যাকচুয়ালি বুঝাই যাচ্ছে এটা 9.25 এর চেয়ে তো কম হবে। তো একটাই আছে, সেটা অ্যান্সার বি হবে, রাইট? বুঝছি বুঝছি, কারণ যেহেতু দ্রাবকের ভর চাইছে, তো 150 তো দ্রাবকের ভর না, দ্রবণের ভর। এখান থেকে এটার মধ্যে যে এজিসিএল গুলা মিশে ছিল 150 থেকে, সেটা বিয়োগ করতে হবে। সেটা কতটুকু? 9.25 বিয়োগ করতে হবে। দেখছি, তাহলে আমি দ্রাব্যতা পেয়ে যাবো। বুঝতে পারছি? আরো ম্যাথ করতে চাও? তো এরকম বহুত ম্যাথ ট্যাপ দিয়ে হচ্ছে আমি একটা বই লিখছিলাম, এই যে তোমাদের যে মাস্টার বুক, এই বইটা লিখছিলাম। সো যারা কোর্সে এনরোল করে ফেলবা তারা হচ্ছে এই বইটা সহ কোর্স এনরোল করতে পারবা, তাইলে হচ্ছে মাস্টার বুক পেয়ে যাবা। এবার আমি তোমাদেরকে একটা সহজ হিসাব দিই। কারণ কেউ কি কখনো টিউশন পড়ছো? বাসায় প্রাইভেট পড়ছো? বাসায় যদি প্রাইভেট পড়ো, আমি জানি না যে তোমরা কারো কাছে পড়ো টড়ো কিনা। সো আমরা বুয়েটের পোলাপাইন যখন পড়াইতে যাই, আমরা পার ক্লাস, এক একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াই, 1000 টাকা করে নেয় পার ক্লাস। এক ক্লাস 1000 টাকা নেয়, ঠিক আছে? বাসায় গিয়ে যখন পড়ায়, বা তুমি যদি কোনো টিচারের কাছে পড়ো, তোমার হচ্ছে পার মান্থ হচ্ছে 1200, 1500, 2000 এরকম করে দেয়া লাগে। সো তুমি যদি 12 মাসও পড়ো, সো 12,000 টাকার বেশি লাগবে তোমার শুধু কেমিস্ট্রি পড়তে, যদি তারা 1000 করেও নেয়। ওকে, তো আমাদের হচ্ছে গিয়ে অনলাইন ব্যাচে যে কোর্স, সেখানে হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, শুধু কেমিস্ট্রি, তুমি চাইলে শুধু কেমিস্ট্রি এনরোল করতে পারো। সেটা হচ্ছে 6,750 টাকা।
এবার একটু মার্কেটিং করি। ৬,৭৫০ টাকা আমার নামে একটা প্রোমো কোড আছে, সেটা হচ্ছে সিয়াম HSC 25, 25 না সরি, তোমরা তো 27। সো তোমাদের জন্য সিয়াম HSC 27 আমার নামে প্রোমো কোড। সো এটা যদি দাও তাহলে তোমার পুরা কেমিস্ট্রি আমাদের 4টা সাইকেল আছে, ঠিক আছে? 4টা সাইকেলে ফুল কেমিস্ট্রি, 4টা সাইকেলে ফুল কেমিস্ট্রি। সো তোমার এই ৬,৭৫০ যদি তুমি প্রোমো কোড দাও এটা বাদ হয়ে যাবে, তুমি 5,000 টাকায় পারচেস করতে পারবা পুরা কেমিস্ট্রি 4 সাইকেল একসাথে 5,000 টাকায় পারচেস করতে পারবা। দ্যাটস ইট। যদি তুমি কিনতে চাও তাহলে হচ্ছে গিয়ে তোমাদের কমেন্টে একটা পিন করা আছে একটা লিংক, সেই লিংকে ক্লিক করলে তুমি কেমিস্ট্রি পারচেস করতে পারবা। বাট তোমার 4 সাইকেলই যে একসাথে পারচেস করতে হবে এমনও না, তুমি চাইলে একটা সাইকেল পারচেস করতে পারো, যে ফার্স্ট সাইকেল শুধু এনরোল করলা পরের গুলা পরে করলা, সেটাও করতে পারো। ইন দ্যাট কেস এই প্রোমো কোড কাজ করবে না, এটাও আমি জানাই রাখি। এই প্রোমো কোড শুধু যারা 4 সাইকেল একসাথে এনরোল করবা সেটার জন্যই কাজ করবে, আদারওয়াইজ হচ্ছে কাজ করবে না। দ্যাটস ইট, সিম্পল। আর হচ্ছে ক্লাসে তো ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, ক্লাসে হচ্ছে বোর পরমাণু মডেল পড়াবো নেক্সট, রাদারফোর্ড পর্যন্ত হয়েছে, নেক্সট দিন বোর পরমাণু মডেল পড়াবো। তোমাদেরকে একটু আগে সামনের জিনিস পড়াইলাম, এগুলাও পড়াবো ক্লাসে। এই দ্রাব্যতা শুধু এখানে শেষ হয় না, দ্রাব্যতা গুণফল আছে, আয়নিক গুণফল আছে, বহুত কিছু আছে। সো ব্যাপার স্যাপার হচ্ছে যে এগুলা দিয়েই হচ্ছে গিয়ে সামনে ক্লাস আছে, ক্লাসে আরো অ্যানিমেশন আছে, ক্লাসে আরো ম্যাথ করাবো। 1 সাইকেলে ডিসকাউন্ট এই প্রোমো কোড কাজ করবে না ভাইয়া, এই প্রোমো কোড শুধু 4 সাইকেলের জন্য। ওই ৬,৭৫০ জায়গায় 5,000 টাকা এনরোল করতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে 1 সাইকেলও এনরোল করতে পারো, প্যারা নেই। হ্যাঁ, এটা হচ্ছে 4টা সাইকেল না, এটা বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার, 2 পেপার সহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় 5,000 টাকা। আই গেস গুড ডিল, রাইট? ঠিক আছে, এবার বলো কত দিনের কোর্স? এটা হচ্ছে বেসিকলি এক একটা সাইকেল হয় 3 মাস করে, 3 মাস করে, 3 মাস না 4 মাস ধরে নাও, তাহলে 16 মাসের কোর্স। বেসিকলি 16 মাসের কোর্স 5,000 টাকা। ওয়াও, অনেক কম ভাই। সেকেন্ড পেপার সহ, হ্যাঁ সাবিহা, ইয়েস। আয়েশা আক্তার, তুমি কোন জেলার? কেন সেটা জেনে তোমার কি হবে? তুমি আমার বাসায় ঘুরতে যাবা? সেতু। কেমিস্ট্রি কি ফার্স্ট এন্ড সেকেন্ড? ইয়েস, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড দুইটা একসাথে 4 সাইকেলে। হ্যাঁ, সো আমি তোমাদেরকে যদি একটু সাইকেলের কনসেপ্টটা বুঝাই তাইলে ব্যাপারটা হচ্ছে এরকম। মোড প্রিপারেশন, হ্যাঁ এখানেই তো আছে। আচ্ছা, তো দেখো তোমাদের এখানে হচ্ছে সিলেবাস দেয়া আছে, আমি দেখাচ্ছি। কি জানি 10 মিনিটস কোড, এইচএসসি। সো এইচএসসি হচ্ছে কেমিস্ট্রি কই? কেমিস্ট্রি এই যাও, কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি আমি আছি, আমার সাথে ফারদিন ভাই আছে। সো এক একটা সাইকেল তো অনেক করে, বাট পুরা 4 সাইকেল কেনা অ্যাকচুয়ালি তোমার জন্য বেশি ফিজিবল। সো খেয়াল করো, সো এখানে হচ্ছে কি আমি তোমাদের কোর্স সিলেবাসটা দেখাই তাহলে বেটার হয়। সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় তোমার সাইকেল কই? সাইকেল ভাই সাইকেল পাইতেছি না কেন? অনেক খারাপ লাগতেছে, আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে সাইকেল না পাইলে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, খুবই এই চোখ সাইকেল। এই যে দেখো, সাইকেল 1-এ আছে এই 2টা চ্যাপ্টার, সাইকেল 2-তে আছে এই 2টা চ্যাপ্টার, সাইকেল 2-তে সেকেন্ড পেপারেরও একটা চ্যাপ্টার আছে, কারণ তোমাদের অনেকের হচ্ছে কি এই সময় গিয়ে সেকেন্ড পেপার পড়ায় অনেকের কলেজে। সাইকেল 3-তে আছে এগুলা, সাইকেল 4-এ আছে এগুলা। প্রথমে সাইকেল 1 শেষ হবে, তারপর সাইকেল 2 শেষ হবে, তারপর হচ্ছে কি 3 শেষ হবে, তারপর 4 শেষ হবে। এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে, যাদের বলতে পারো যে ভাই আপনি তো সাইকেল 1-এ শুধু ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 আর 3 পড়াচ্ছেন, আমার সাইকেল 1-এ হচ্ছে কি আমার শুরুর দিকে হাফ ইয়ারলিতে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে, আমি কি করব? আমরা 26 তোমাদের যে বড় ভাই আপু ওদেরও ক্লাস নিছি, সো ওদের যে রেকর্ডেড ক্লাসগুলো সেটা আছে। তো তোমরা যদি কোনো একটা কোর্সে এনরোল করো, তোমরা যদি মানে সাইকেল 1-এ এনরোল করো, তোমরা হচ্ছে তোমাদের জন্য এই যে আর্কাইভ ভিডিওগুলো থাকবে, ঠিক আছে? যে প্রত্যেক চ্যাপ্টারের যে 26-এ যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। তোমাদের তো লাইভ ক্লাস হবেই, রুটিন অনুযায়ী লাইভ ক্লাস হইতে থাকবে। বাট তোমার যদি এখনই মনে হয় যে ভাই আমার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 লাগবে, আমি জৈব যৌগ এখনই পড়বো,
আপনি তো পরে পড়াবেন, আমি এক্ষুনি পড়বো। এক্ষুনি যদি পড়তে যাও, ইন দ্যাট কেস 26 এর যে ভিডিওগুলো ক্লাসগুলো আমি নিছি, ফারদিন ভাই নিছে, সেই রেকর্ডেড ক্লাসগুলা হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, বুঝতে পারছো? আর হচ্ছে গিয়ে এই যে এখানে কোর্সটি কিনুনে গেলে বহুত কিছু এখনো ছাড় মার চলতেছে। সো এই যে দেখো 10,000 টাকা বেসিক্যালি কোর্সের প্রাইস, সেটা এখন সেল হচ্ছে 6,750 টাকায়। এন্ড তুমি যদি ওই প্রোমো কোড ইউজ করো সিয়াম এইচএসসি, তাহলে তুমি 5,000 টাকায় পেয়ে যাবো। ও মাই গড, 10,000 টাকার জিনিস 5,000 টাকায় পাচ্ছ, গুড ডিল আই গেস। সো ট্রাই করে দেখতে পারো, কোনো প্যারাই নাই। আর হচ্ছে এগুলা 2250, যদি তুমি এক আর শুধু এক নাও, আর শুধু এক দুই নিলে হচ্ছে 4,000। হ্যান ত্যান ঘুম ভাং বহুত কিছু আছে, তোমরা যাই দেখে নিও কোনটার কি কাহিনী। সো আজকে ক্লাস এখানেই রাখি, তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আমার বিশ্বাস। 1 ইয়ারে না, 16 মাসে। ঠিক আছে, 1 বছর না, 16 মাসে। ঠিক আছে, এই কোর্স করলে কি প্রাইভেট পড়া লাগবে? না, প্রাইভেট পড়া লাগবে না, প্রাইভেট পড়া লাগবে না। আবার কবে হবে ফ্রি ক্লাস? এরপরের ফ্রি ক্লাস খুব সম্ভবত তারিখটা মনে নাই, তোমাদেরকে তারিখ দেখাই দিব না, গ্রুপে অ্যানাউন্স করে দিব। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাই আইসো। স্টার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটায় আসো। আজকে ক্লাস কেমন লাগছে জানাও। এই যে এইচএসসি স্টার স্টুডেন্টস, এই গ্রুপে হচ্ছে আমাদের সব অ্যানাউন্সমেন্ট আছে, সবই আসে। সো এই গ্রুপে তুমি চাইলে ক্লাস কেমন লাগছে সেই রিভিউ দিতে পারো। হ্যাঁ রেজওয়ান, কিসের কি বলবো, কি বলবো বলো না, কি জানতে চাচ্ছ? আজকে ক্লাস কেমন লাগছে সেটা জানাও। তোমাদের কোনো কিছু নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জানাও। তোমাদের মনে কোনো দুঃখ কষ্ট থাকলে সেটা জানাও। অনেক কিছুই তো পড়াইছি, বাপরে বাপ, এত কিছু পড়াই ফেলছি, সরি। এক ক্লাসে এত কিছু পড়াই ফেলছি। সো এই তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। হ্যাঁ, কি বলে দিব তাজনুর মিথিলা, কি বইলা দিব? তাজনুর বলতেছে বইলা দেন, কি বইলা দিব? হ্যাঁ অরূপ, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর হচ্ছে কেমন লাগছে ক্লাসটা, এই যে তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, ওই গ্রুপটা রিভিউ দিও, আমার দেখতে ভালো লাগবে, কারণ আমি তো তোমাদের ফিডব্যাক পাবো না আদারওয়াইজ। ঠিক আছে, সো ওকে, এটাই আমার পোজ, আমি এমনি পোজ দিতে পারি না। হ্যাঁ ফেসবুক গ্রুপ, ইয়াস। আর হচ্ছে যে তোমাদেরকে আশা করি সামনে ক্লাসে পাবো। আর হচ্ছে আমার তোমাদের যত বেশি মানুষ আসবা ক্লাস আমার নিতে তত বেশি ভালো লাগে, আমার সামনে অডিয়েন্স যত থাকে আমার ক্লাস নিতে বেশি ভালো লাগে। ঠিক আছে, সো ওকে গাইস, ফেসবুক গ্রুপ। থ্যাংক ইউ সেতু, থ্যাংক ইউ যারা ক্লাস করছো, থ্যাংক ইউ যারা ক্লাস করো নাই, তোমাদের ফ্রেন্ডদেরকে ফ্রি ক্লাসের কথা জানাই দিও, কোর্সের কথা জানাই দিও। আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভাইয়া 3 নাম্বারটা একটু বলেন, 3 নাম্বার কি বলবো, কোন 3 নাম্বার?